হ্যালো এভরিওয়ান, সহজ পাঠে সি প্রোগ্রামিং এর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টপিক 5, যেখানে আমরা জানবো ডিসিশন কন্ট্রোলের ব্যাপারে, ইফ এলস, কন্ডিশনাল অ্যান্ড সুইচ কেস। তো লেটস স্টার্ট। কন্ট্রোল মেকানিজম ইন সি ল্যাঙ্গুয়েজ। এখন এই কন্ট্রোল মেকানিজমের কথার অর্থ কি? যখন আমরা ধীরে ধীরে আগে প্রসিড করব, তখন আমরা নিজেরাই বুঝতে পারবো যে কন্ট্রোল মেকানিজম বলতে ঠিক কি বোঝাতে চাইছে। তো যাই হোক, আমরা শুরু করার আগে একটা পুরোনো জিনিস আমরা একবার রিভাইজ করি। যখন আমরা কোনো প্রোগ্রাম লিখি, আমি কোনো একটা মেন প্রোগ্রাম লিখেছি যেখানে অনেকগুলো ইনস্ট্রাকশন আছে। ধরা যাক ইনস্ট্রাকশন 1, ইনস্ট্রাকশন 2, ইনস্ট্রাকশন 3, অনেকগুলো ইনস্ট্রাকশন আছে। তো আমাদের আগের ভিডিওতে আমরা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি যে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের পর তবেই দ্বিতীয় ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হয়, আদারওয়াইজ কিপ হয় না। মানে ইনস্ট্রাকশন 1 এর পর আমি ডাইরেক্টলি ইনস্ট্রাকশন 3 তে চলে যেতে পারি না, একটার পর একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হয় এবং আগে প্রসিড হতে থাকে। এখন আমার যদি ইনস্ট্রাকশন 1 এর পর ইনস্ট্রাকশন 3 এক্সিকিউট করতে হয়, তখন আমার কিছু এক্সট্রা কোডিং করতে হয়। সেই এক্সট্রা কোডিং বা এক্সট্রা কন্ডিশন আমার চাই। ধরুন আমি এরকম একটা করলাম যে ইনস্ট্রাকশন 1টা আমি এক্সিকিউট করলাম, তারপর আমার ইনস্ট্রাকশন 2 বা ইনস্ট্রাকশন 3 এর মধ্যে যে কোনো একটা এক্সিকিউট করতে চাই। তো এখানেই আমার চলে আসে কন্ডিশন। তো এই কন্ডিশনটা যে কিভাবে আমরা হ্যান্ডেল করব সেটাই দেখা যাক। কন্ট্রোল মেকানিজমটাকে আমরা টোটাল 4টে ভাগে ভাগ করব। তো সবার প্রথম যে ভাগটা হবে সেটা হবে ডিসিশন কন্ট্রোল মেকানিজম। Decision control mechanism. Second, iterative control. Third, switch case control. And fourth, go to control. তো আমরা টোটালি 4টে কন্ট্রোল মেকানিজমের ব্যাপারে ডিটেলসে জানবো। ওকে, দেন সবার প্রথম আমরা যেই কন্ট্রোল মেকানিজমের সম্বন্ধে জানবো সেটা হলো ডিসিশন কন্ট্রোল মেকানিজম। ডিসিশন কন্ট্রোল মেকানিজম। তো ডিসিশন কন্ট্রোল মেকানিজম মানে কি? আমার কাছে একটা কন্ডিশন থাকবে, সেই কন্ডিশনের ওপর আমি ডিসিশন নেবো যে আমাকে কি করতে হবে। প্রথম কথা, আমি একটা শর্ত তৈরি করবো এবং সেই শর্তের উপর দেখবো, সেই শর্তের উপর ডিপেন্ড করে আমরা একটা সিদ্ধান্ত নেবো যে কোনটা করা উচিত বা কোনটা করা উচিত না, বা কোনটা এখন করা উচিত, কোনটা পরে করা উচিত। তো আমাদের কাছে এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে জানবো। তো এখানে আমরা 3টে প্রসেস সম্বন্ধে জানবো, যেটা ইউজ করে আমি ডিসিশন কন্ট্রোল মেকানিজমটা সি এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। তো 3টে মেকানিজম হলো, প্রথম হলো ইফ, তারপরটা হলো ইফ এলস, অ্যান্ড সর্বশেষে হচ্ছে কন্ডিশনাল অপারেটর। যে 3টে ইউজ করে আমি ডিসিশন কন্ট্রোল জিনিসটা সি প্রোগ্রামিং ক্ষেত্রে অ্যাপ্লাই করতে। তো ধরে নেওয়া যাক একটা প্রোগ্রাম আমি লিখলাম, মেন। আমি কিছু ভেরিয়েবল নিলাম, ইন্টিজার এ বি, লেটস সে দুটো ভেরিয়েবল নিলাম, ইন্টিজার এ অ্যান্ড বি। এরপর আমি কি করলাম, ইন্টিজার এ অ্যান্ড বি। এরপর আমি কি করলাম, আমি এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট লিখলাম, প্রিন্টে এ এর ভ্যালুটাকে প্রিন্ট করতে চাই। প্রিন্টে পার্সেন্টেজ ডি এ, আর তারপর আমরা কি করলাম, প্রিন্টে পার্সেন্টেজ ডি বি। তো এই যদি আমার প্রোগ্রাম হয় এবং আমার তাহলে আউটপুটে কি আসবে, সবার প্রথম এ এর ভ্যালু আসবে। লেটস সে আমি এখানে লিখেছিলাম a is equal to 3 and b is equal to 5। তো এই প্রোগ্রামের ক্ষেত্রে আমার আউটপুট আসবে 3 আর তারপরে আউটপুট আসবে 5, টোটাল 35 লেখা আছে। আমরা জানি যে সবার প্রথমে ইন্টিজার এ বি এক্সিকিউট হলো, তার মানে দুটো ভেরিয়েবল আমি নিয়েছি, এ এর মধ্যে আমি 3 অ্যাসাইন করেছি, বি তারপর এটাকে আমি প্রিন্ট করেছি, এটা প্রিন্ট হয়ে গেছে 3 দিয়ে। তারপর বি এর মধ্যে আমি 5 অ্যাসাইন করেছি এবং সেই 5টা এখানে প্রিন্ট হয়ে গেছে, প্রিন্ট হয়ে গেছে। পরপর জিনিসগুলো এক্সিকিউট হয়ে গেছে। এখন আমি যদি বলি যে এই যে এ আর বি পরপর এক্সিকিউট হচ্ছে, তো আমি যদি বলি আমি কিছু কন্ডিশন অ্যাপ্লাই করতে চাই, ঠিক আছে, কারণ আমি এ অ্যান্ড বি সবসময় প্রিন্ট করতে চাই, কোনো একটা কন্ডিশন থাকবে আমার, তার বেসিসে আমি প্রিন্ট করতে চাই।
ধরুন আমি একটা কোড লিখলাম, মেল integer ab, a is equal to 3, b is equal to 5। আমি এখানে একবারে লিখে দিই printf %d a। আমি a এর ভ্যালু সবসময় প্রিন্ট করছি, কিন্তু আমি b এর ভ্যালু প্রিন্ট করতে চাই, b এর ভ্যালুটা আমি প্রিন্ট করতে চাই, কিন্তু কখন? লেটস সে আমি বললাম যে যদি b a এর থেকে বড় হয়, সরি যদি আমি বলি b a এর থেকে ছোট হয় তবেই আমি প্রিন্ট করব। ধরুন আমি বললাম b is less than a, then I will print this thing। তাহলে এখানে আমি কি করবো, এখানে একটা ইফ কন্ডিশন লাগাবো। আর ইফ মানে আমরা সবাই জানি বাংলাতে যদি b লেস দেন a হয় এবং আমরা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে তার ভিতরে স্টেটমেন্ট আছে, তার মানে এখানে কি হলো, এখানে হলো কি a is a3, তো অবভিয়াসলি 3 প্রিন্ট হবে, a এর ভ্যালু 3, তো 3 প্রিন্ট হলো, কিন্তু b লেস দেন a নয়, কারণ b এর ভ্যালু 5 আর a এর ভ্যালু 3, সুতরাং b এর ভ্যালুটা প্রিন্ট। ঠিক আছে, সো দিস ইজ কল্ড ইফ কন্ডিশন। ইফ কন্ডিশনের উপর ডিপেন্ড করে কোনো কিছু জিনিস হবে কি হবে না সেটা আমি ডিসাইড করতে পারি, কোনো কিছু জিনিস এক্সিকিউট, কোনো একটা এক্সপ্রেশন এক্সিকিউট হবে কি হবে না সেটা আমি ডিসিশন নিতে পারি। তো ইফ কন্ডিশনে যদি আমি এক্সপ্রেশন লিখি, যে ইফ কন্ডিশনটাকে আমি কীভাবে লিখতে পারি, তাহলে আমি লিখবো ইফ, তার ভিতরে আসবে একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা যে কোনো ধরনের হতে পারে, ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু, লেস দ্যান, গ্রেটার দ্যান, যেটা আমার মানে প্রবলেমটাকে সলভ করবে সেই ধরনের। আর এর ভেতরে এবং স্কোয়ার ব্র্যাকেট এবং কার্লি ব্রেসেস থাকবে, কার্লি ব্রেসেসের ভেতরে থাকবে ইনস্ট্রাকশন, যে কোন ইনস্ট্রাকশনটা আমি ওটার বেসিসে এক্সিকিউট করতে চাইছি। ঠিক আছে, মধ্যে কথা এই যে এক্সপ্রেশনটা, সেটাকে আমরা বলবো কোনো একটা কন্ডিশন, কোনো একটা কন্ডিশন এর মধ্যে থাকবে যার বেসিসে আমি এই এক্সপ্রেশনটাকে, সরি এই ইনস্ট্রাকশনটাকে আমি এক্সিকিউট করব। এই হচ্ছে ইফ কন্ডিশনের কাজ। ধরুন আমি ইউজারের কাছ থেকে কোনো একটা ইনপুট নেব এবং সেই ইনপুটটা পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার সেটা চেক করব। আমি একটা ভেরিয়েবল নিলাম, লেটস সে a, ইন্টিজার ভেরিয়েবল, এবং আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম, প্রিন্টফ এর মধ্যে একটা স্টেটমেন্ট প্লিজ scanf for taking input from user। এখানে আমরা কি লিখবো, %d, কারণ ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে, কমা দিয়ে a এর অ্যাড্রেস অফ a, তো এতে আমার ভ্যালু চলে আসবে। এরপর আমি কি লিখবো, আমি চেক করবো যে a এর ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ। তো আমরা কি করবো, ইফ a গ্রেটার দ্যান 0, যদি আমার 0 থেকে বড় হয় তাহলে আমি লিখতে পারি printf পজিটিভ নাম্বার, আমি লিখতে পারি printf পজিটিভ নাম্বার। আর আচ্ছা, এরপর আমাদের কি লিখতে হবে, এরপর আমাদের স্ক্রিনটাকে থামানোর জন্য xh লিখতে হবে। and this is my complete program। এখানে খুব ভালো করে খেয়াল করো, এখানে ইফ এর পরে যখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি কন্ডিশনটা লিখেছি, দ্যাট ইজ দ্য এক্সপ্রেশন বা কন্ডিশন যেটাকে আমি বলছিলাম, তার ভিতরে ইনস্ট্রাকশন লিখেছি, এবং এই ইফ কন্ডিশন যেখানে আমি লিখেছি সেখানে কোনো সেমিকোলন দিইনি, তার মানে দিস ইজ নট অ্যান ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশনটা হচ্ছে এর ভিতরে, ওটা একটা জাস্ট কন্ডিশন। ঠিক আছে, তো আমরা সবার প্রথমে এটা চেক করবো যে এটা আসে কি আসে। তো সবার প্রথমে আমরা এটা কম্পাইল করে নেবো, ওয়ার্নিং ফর নাও উইল ইগনোর, and run। প্লিজ প্রোভাইড এ নাম্বার, আমি নাম্বার দিলাম 67, পজিটিভ নাম্বার, বিকজ 67 ইজ এ গ্রেটার। আচ্ছা, আমি এটাকে সেভ করে নিই, অল্ট এফ সেভ। আমি আরেকবার রান করে দেখবো যে নেগেটিভ নাম্বারটা সত্যি করে। আচ্ছা, আমি কোনো ক্লিয়ার স্ক্রিন লিখিনি বলে পজিটিভ নাম্বারের পরে আবার এই লেখাটা উঠে গেছে, প্লিজ প্রোভাইড এ নাম্বার। এরপরের পর আমরা চালাবো, তখন আমরা আবার ক্লিয়ার স্ক্রিন ফাংশনটা দিয়ে তারপর চালাবো, যাতে আমাদের স্ক্রিনটা ক্লিয়ার হয়েছে। তো এখন আমি এখানে লিখলাম -12, কোনো কিছু প্রিন্ট করলো না, বিকজ ইটস এ নেগেটিভ।
ওকে, দেন আমরা এখানে একবার ক্লিয়ার স্ক্রিন লিখে দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। CLR SCR, ওকে, সেভ ইট এগেন। আচ্ছা, এরপর আমরা লিখেছি প্রিন্ট পজিটিভ নাম্বার। আচ্ছা, এরপর পজিটিভ নাম্বারের সাথে সাথে আমরা যদি নেগেটিভ নাম্বারটাও দেখতে চাই, আমরা কি করবো, এখানে আরেকটা ইফ কন্ডিশন, ইফ লেস দ্যান 0, and then আমি বলবো যদি লেস দ্যান 0 হয় প্রিন্টেড নেগেটিভ নাম্বার। এখানে আমরা দুটো ইফ কন্ডিশন নিয়ে কাজ করছি। প্রথম ইফ কন্ডিশন আমাদের এটা বলবে যদি a গ্রেটার দেন 0 হয় তাহলে সেটা পজিটিভ নাম্বার, আর যদি a লেস দেন 0 হয় তাহলে সেটা নেগেটিভ। আমরা দেখি এর মতো কাজ করছি কিনা এই কোডটা, আমাদের যেরকম আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি সেই অনুযায়ী কাজটা করছি কিনা। আমি কম্পাইল করলাম, ফর নাও warning will ignore, I will run this code, will 34, this is a positive number, and I will run, and now we will give an input -10, and this is negative number কারণ এটা 0 থেকে ছোট। তাহলে আমরা দেখলাম ইফ কন্ডিশন কিরকম ভাবে কাজ করে। তাহলে ইফ কন্ডিশনের যে আমরা ফর্মুলাটা, যে আমরা প্যাটার্নটা লিখেছিলাম ইফ কন্ডিশনটা কিরকম, তার মধ্যে কি করে, ইফ এক্সপ্রেশন আর কার্লি ব্রেসেসের মধ্যে ইনস্ট্রাকশন, আমি কি এক্সিকিউট করতে চাইছি, আর এই যে কন্ডিশন এক্সপ্রেশনটা আমরা বলছি সেটা কি আমরা বলবো কন্ডিশন, মানে এর মধ্যে আমি কোনো একটা কন্ডিশন দেবো। এই কন্ডিশন যখন এই কন্ডিশনটা ট্রু হবে তখন এর ভেতরে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে, ট্রু ইন দ্য 1 ইয়া 0। তো এটা অবভিয়াসলি আমরা এক্সপ্রেশন এমন দেবো যার ভ্যালু যেন 1 ইয়া 0 আসে, তবেই আমাদের সেটা কাজ করবে। তো এখন এলস, ইফ এলস, এরপর আমরা দেখবো ইফ এলসে কি হয়। এই প্রোগ্রামটাই যদি আমরা দেখি, আমরা দেখবো ইফ a গ্রেটার দেন 0, ইফ a লেস দেন 0। আমরা যদি, যেটা আমরা বাংলায় সচরাচর বলে থাকি দেখি, যদি এটা হয়, যদি এই প্রোগ্রামটাকে আমরা যদি বলি যদি a 0 থেকে বড় হয় তাহলে সেটা পজিটিভ নাম্বার, না হলে সেটা নেগেটিভ। তো এই যে না হলে বা নতুবা, এটাকে আমরা এলস হিসাবে বিরোধ করতে পারি। তো আমি সিম্পলি কি করব, এই ইফ কন্ডিশনটা এখান থেকে হাটিয়ে দেবো, সরিয়ে দেবো, এবং এখানে এলস লিখে দেবো। মানে এর মানেটা কি দাঁড়াবে, যদি a গ্রেটার দেন 0 হয় তাহলে পজিটিভ নাম্বার, আদারওয়াইজ ইটস নেগেটিভ নাম্বার। খুব ক্লিয়ারলি দেখো এলস এর পরে কোনো কন্ডিশন আমি লিখতে পারি না, কারণ এলস হচ্ছে, মানে এরকম তো আমি বলতে পারি না যদি a গ্রেটার দেন 0 হয় তাহলে সেটা পজিটিভ নাম্বার, না হলে a লেস দেন 0 হলে নেগেটিভ নাম্বার। তো এই কথাটা সম্পূর্ণ, এই যে ফ্রেজটা আমি বললাম এটা সম্পূর্ণ আমরা হতে পারে a গ্রেটার দেন 0 হলে পজিটিভ নাম্বার, না হলে কি নেগেটিভ নাম্বার। কিন্তু এরকম ভাবে আমরা বলতে পারি a গ্রেটার দেন 0 হলে পজিটিভ নাম্বার, না হলে আবার তাতে আমরা একটা কন্ডিশন দিলাম, সেই জিনিসটা হয় মানে না হলের সাথে আমি কন্ডিশনটা যোগ করতে পারি না। যদি আমি না হলের সাথে কন্ডিশন যোগ করতে চাই তাহলে সেটা আমরা অন্যভাবে লিখবো, তো সেটাও আমরা দেখবো পরে কিভাবে লিখবো। বাট ফার্স্ট আমরা এটা রান করে নেবো, a গ্রেটার দেন 0 হলে পজিটিভ, আদারওয়াইজ ইটস নেগেটিভ। আমি এটাকে রান করবো, প্রথমে কম্পাইল, তো আমি এটাকে এখানে সেভ করে দিই, তারপর এটাকে আমি রান করবো। এখন আমি যদি -10 দিই দেখাচ্ছে নেগেটিভ নাম্বার, যদিও আমার ওখানে কোনো কন্ডিশন লেখা নেই, শুধু লেখা আছে এলস, মানে এলসেই আমি বুঝিয়ে দিচ্ছি যে লিস্টটা কি, কারণ a গ্রেটার দেন 0 হলে পজিটিভ নাম্বার, আর না হলে আবার নেগেটিভ। এখন আমি প্রোগ্রামটাকে আরেকবার রান করছি, আর আমি যদি এখন 0 দিই তাহলে 0-তে কি আসার কথা, হিসেব মতো 0-তে না পজিটিভ না নেগেটিভ, কিন্তু আমি যখন এটাকে এক্সিকিউট করবো তখন এটা দেখাবে নেগেটিভ। দেখো দেখাচ্ছে স্ক্রিনের মধ্যে নেগেটিভ নাম্বার। এখন আমরা আসি কোডের মধ্যে, কেন এটা নেগেটিভ নাম্বার দেখাচ্ছে, কারণ আমি বলেছি a গ্রেটার দেন 0 হলে পজিটিভ, এলস নেগেটিভ নাম্বার, মানে এটা ছাড়া যে কোনো জিনিস হচ্ছে নেগেটিভ। তার মানে এই জিনিসটা তো ভুল, ঠিক আছে। তাহলে আমাদের কি করা উচিত, আমাদের 0টাকে আলাদা করে ক্লাসিফাই করা উচিত। তখন সব আমরা কি লিখবো, এলস ইফ, নতুন কন্ডিশন আসলো এলস ইফ, এলস এর সাথে ইফটাকে জুড়ে দেবো। তাহলে আমরা লিখবো a ইজিক্যাল টু 0। যদি আমাদের a ইজিক্যাল টু 0 হয় তাহলে কি হবে, printf number is not positive and not negative।
ধরা যাক আমি এরকম একটা লিখেছি নাম্বার ইজ নট পজিটিভ নট নেগেটিভ, এবং তারপরে আমি একটা এলস কন্ডিশন দিই। সম্পূর্ণ প্রোগ্রামটা আমি সেভ করে নিয়েছি। সম্পূর্ণ প্রোগ্রামটা দাঁড়ালো এই লজিকটা, যদি যেই সংখ্যাটা আমি ইনপুট দেবো সেটা 0 থেকে বড় হলে পজিটিভ, না হলে যদি এ এর ইকুয়ালস হয় তাহলে সেটা আমি প্রিন্ট করবো না পজিটিভ না নেগেটিভ, তা না হলে নেগেটিভ নাম্বার। এই হচ্ছে আমার টোটাল কন্ডিশন। এখন আমি এই প্রোগ্রামটা কম্পাইল করবো এবং প্রত্যেকটা কেস, প্রত্যেকটা যে টেস্টিং কেস সেগুলো আমরা এক্সিকিউট করি। ঠিক আছে, সবার প্রথমে আমি একটা পজিটিভ নাম্বার দিলাম, দেখবো এটা পজিটিভ নাম্বার লিখে কিনা। ইয়েস, ইটস রিটেন দেয়ার দ্যাট ইট ইজ এ পজিটিভ। এরপর আমরা আরেকবার রান করবো, আমরা একটা নেগেটিভ নাম্বার দেবো, দেখবো এটা নেগেটিভ নাম্বার লিখে, হ্যাঁ লিখেছি নেগেটিভ নাম্বার। তারপরে থার্ড যে কেস সেটা আমরা এক্সিকিউট করবো, আমরা এখানে 0 দেবো এবং আমরা এন্টার মারি, দেখবো যে এটা লিখে কিনা যে ইটস নট এ পজিটিভ নেগেটিভ, লিখেছে নাম্বার ইজ নট পজিটিভ অ্যান্ড নট নেগেটিভ। তো এই হলো ইফ কন্ডিশন। তো আমরা শিখলাম ইফ কন্ডিশন যেমন শিখলাম তার সাথে এলসটাও শিখলাম। ইফের সাথে যখন আমি কোনো এক্সপ্রেশন দিচ্ছি এবং তখন তার ভিতরে আমি ইনস্ট্রাকশন লিখছি, ইনস্ট্রাকশন 1 লিখলাম। যদি এই ইনস্ট্রাকশনটা আমি কন্ডিশনাল বেসিসে রান করতে চাই তাহলে আমি কি লিখব, মানে কন্ডিশনাল বেসিসে মিনস যদি ইফের কন্ডিশনটা সাকসেসফুল হয়, মানে এটা তো একটা কন্ডিশন, এই কন্ডিশন যদি সাকসেসফুল হয় তাহলে ইনস্ট্রাকশন ওটা চলবে, আদারওয়াইজ এলসে আমার পরবর্তী আমার অন্য ইনস্ট্রাকশন চলবে, ইনস্ট্রাকশন 2। তো এখানে আমার হলো কি, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমার এটা এক্সিকিউট হবে, আর কন্ডিশন যদি আমার ফলস হয় তাহলে আমার এটা এক্সিকিউট হবে। ঠিক আছে, এবং এতে আমি একটা এটাকে আমরা বলি নেস্টেড কন্ডিশন। ঠিক আছে, এখন আমার আরেকটা নেস্টেড আমি কি করতে পারি, যেটা আমরা ওখানে এক্সাম্পলে দেখলাম, ইফ এক্সপ্রেশন 1 এবং তার মধ্যে আমি একটা কোনো ইনস্ট্রাকশন লিখেছি, ইনস্ট্রাকশন 1 এলস, এর সাথে আমি আরেকটা কন্ডিশন জুড়ে দিলাম, এক্সপ্রেশন 2, সেখানে আমি লিখেছি ইনস্ট্রাকশন 2, আর তার সাথে আমি আরো একটা কন্ডিশন জুড়ে দিলাম এলস দিয়ে, না আর কন্ডিশন জুড়লাম না, আমি শুধু লিখলাম এলস কন্ডিশনটা, আর যেখানে আমরা লিখলাম ইনস্ট্রাকশন 3। তার মানে এখানে কি হলো, এখন এখানে যদি ট্রু হয় তাহলে আমার এটা এক্সিকিউট হবে, আর যদি ফলস হয় তাহলে আমার এখানে আসবে, ফলসের কেসে মানে অ্যাকচুয়ালি এখানে আসবে না, অ্যাকচুয়ালি আসার কথা হচ্ছে এখানে আমার ছিল এক্সপ্রেশন 2। ঠিক আছে, তো আমার আসার কথা হচ্ছে এই ইফ কন্ডিশন এসে পৌঁছে, এই ইফ কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ইনস্ট্রাকশন 2 এক্সিকিউট করবে, আর যদি ফলস হয় তাহলে আমার ইনস্ট্রাকশন 3 এক্সিকিউট করবে। তো দিস ইজ অলসো কল্ড দ্য নেস্টেড লুপ। ঠিক আছে, এই হলো আমাদের ইফ কন্ডিশন হচ্ছে। এরপর আমরা জানবো হচ্ছে কন্ডিশনাল ইনস্ট্রাকশনের ব্যাপারে। কন্ডিশনাল ইনস্ট্রাকশনটা কি, কন্ডিশনাল অপারেটরটা আগের দিন আমরা স্কিপ করেছিলাম, তো সেই জিনিসটা আজকে এখানে দেখি। এই যে আমি এত কিছু লিখেছি এটাকে আমি অনেক সহজ ভাষায় লিখব, এরকমভাবে কন্ডিশনাল এক্সপ্রেশন যেটাকে আমরা বলছি সেটাকে আমরা লিখি কিভাবে, প্রক্রিয়াটা হলো এখানে কমেন্টে লিখি, প্রথমে আমি কন্ডিশনটা লিখে দিই, তারপর আমরা লিখব ট্রু হলে কি হবে, কোলন, ফলস হলে কি হবে। এটাই হলো কন্ডিশনাল এক্সপ্রেশনের স্টেটমেন্ট। তো এখানে আমরা যেমন প্রথম কন্ডিশনটা এ গ্রেটার দেন 0 হলে, তাহলে আমরা কি লিখবো, এ গ্রেটার দেন 0 হলে প্রথম এক্সপ্রেশন আমাদের প্রিন্ট করা উচিত এটা পজিটিভ না, আদারওয়াইজ আমাদের কি প্রিন্ট করা উচিত, এটা একটা নেগেটিভ নাম্বার। তো হয়ে গেল আমার কন্ডিশনাল এক্সপ্রেশন। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে আমি দুটো কন্ডিশনই হতে পারি, আইদার ট্রু বা ফলস, মাঝখানে আর এক্সট্রা কন্ডিশন আমি করতে পারি না বা জুড়তে পারি না, যেটা আমরা ইফ এলস এর ক্ষেত্রে করছিলাম। ইফ এলসেও অ্যাকচুয়ালি দুটো কন্ডিশনই আমরা করতে পারি,
যে আইদার ট্রু ইয়া ফলস, কিন্তু এলস এর সাথে ইফ লাগিয়ে আমি একটা নেস্টেড ইফ কন্ডিশন তৈরি করি। কিন্তু কন্ডিশনাল অপারেটরের ক্ষেত্রে বা কন্ডিশনাল ইনস্ট্রাকশনের ক্ষেত্রে কন্ডিশনাল অপারেটরের ক্ষেত্রে আমরা সেই জিনিসটা করতে পারি। তো এখন আমরা এই যে পুরো ওপরের কোডটাকে পুরোটা কমেন্ট করে দেবো, শুধুমাত্র আমাদের এই কন্ডিশনাল অপারেটরের অংশটাই আমরা শুধু এক্সিকিউট করার চেষ্টা করি। এটাকে আমরা পুরোটাই কমেন্ট করে দিয়েছি। আগের দিন আমরা বলেছিলাম স্ল্যাশ স্টার দিয়ে আমরা কমেন্ট করতে পারি, স্ল্যাশ স্টার স্ল্যাশ দিয়ে আমরা পুরো জিনিসটাকে কমেন্ট করতে পারি। কমেন্ট করে দিয়েছি, কন্ডিশনাল অপারেটর দিয়ে আমরা প্রোগ্রামটাকে লিখেও ফেলেছি। আচ্ছা, আর আমরা এবার দেখে নেব জিনিসটা কাজ করছে না করছে। সবার প্রথমে আমরা এটাকে সেভ করে নেব। ওকে, দেন উই উইল কম্পাইল ইট। ওয়ার্নিংটাকে এখনের জন্য আমরা ইগনোর করবো, এরপর আমরা রান করব। আমরা সবার প্রথমে দিলাম 10, দিস ইজ এ পজিটিভ নাম্বার। আমরা দিলাম 0, দিস ইজ এ নেগেটিভ নাম্বার। -10, দিস ইজ অলসো নেগেটিভ নাম্বার। সো এই হলো আমাদের কন্ডিশনাল অপারেটর, যেটা আমরা আগের দিন স্কিপ করেছিলাম। এই হলো আমাদের কন্ডিশনাল অপারেটর। কন্ডিশনাল অপারেটরের ক্ষেত্রে দেখলাম যে প্রথমে আমরা এক্সপ্রেশনটা লিখব, তারপর আমরা কোশ্চেন মার্ক দেবো। এখানে লিখবো আমাদের ট্রু হলে কি ইনস্ট্রাকশনটা দেওয়া যেতে পারে, মানে ইনস্ট্রাকশন 1 যেটাকে আমরা বলছিলাম এটার ক্ষেত্রে। তারপর হচ্ছে ফলস হলে তাহলে আমাদের কোন ইনস্ট্রাকশনটা দেওয়া যেতে পারে। তাহলে আমাদের কোন ইনস্ট্রাকশনটা দেওয়া যেতে পারে। তো এই এক্সপ্রেশনটা মানে হচ্ছে কন্ডিশন। সেই কন্ডিশন ট্রু হলে এটা কাজ করবে, আর আদারওয়াইজ ফলস হলে এটা কাজ করবে। আর এখানে মনে রাখতে হবে আমরা দুটো ট্রু ইয়া ফলসেই কাজ করতে পারি, মানে দুটো সম্ভাবনাতেই কাজ করতে পারি, এর থেকে এক্সট্রা আর কোনো সম্ভাবনা আমরা জুড়তে পারি না। ইফ এলস এর ক্ষেত্রেও একই কথা, আমরা দুটো সম্ভাবনাতেই কাজ করতে পারি। যদি আমি একের বেশি সম্ভাবনাতে কাজ, মানে দুইয়ের বেশি সম্ভাবনাতে কাজ করতে চাই, তাহলে আমাদের নেস্টেড ইফ কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। তো দিস ইজ কল্ড ডিসিশন কন্ট্রোল মেকানিজম, যেটা আমরা শিখলাম। তাহলে আমরা এখানে ইফ শিখলাম, ইফ এলস শিখলাম এবং কন্ডিশনাল অপারেটর শিখলাম। সো এরপর আমরা জানবো সুইচ কেসের ব্যাপারে, ইটারেটিভ কন্ট্রোল মেকানিজমের ব্যাপারে আমরা পরের ভিডিওতে আলোচনা করব ইন ডিটেলস। সুইচ কেসের ব্যাপারে আমরা জানবো ইফ এলস বা কন্ডিশনাল অপারেটর দুটোর ক্ষেত্রে আমি একটা কমন কথা বলেছি যে এগুলোতে আমরা ট্রু ফলসে হিসেবে সার্চ করি। ঠিক আছে, হয় সত্য বা মিথ্যা, এবং তার উপর যে ইনস্ট্রাকশনগুলো কাজ করে সেইগুলোর উপরে কাজ করে। তো সুইচ কেস এরকম না, সুইচ কেস ভ্যালুর উপরে কাজ করে। ভ্যালুর উপর ইন দ্য সেন্স কি, সুইচ কেসের যে নর্মাল যে প্যাটার্ন সেটা কিরকম, সুইচ এক্সপ্রেশন, কারেন্ট ব্রেসের মধ্যে কেস, কনস্ট্যান্ট, ইনস্ট্রাকশন লিখবো না, চলো সব ইনস্ট্রাকশন 1, instruction 2, তো আমরা যেমন দেখছিলাম যে ইফ এলস এর ক্ষেত্রে কি হচ্ছিল, ইফ এলস এর ক্ষেত্রে অলরেডি ট্রু ফলস এর মধ্যেই ব্যাপারটা সীমাবদ্ধ ছিল, কিন্তু সুইচের ক্ষেত্রে এই জিনিসটা না। কারণ অনেক সময় আমাদের এরকম কন্ডিশন আসতেই পারে, যদি এ এর ভ্যালু 2 হয় কি হবে, 3 হলে কি হবে, 4 হলে কি হবে, 5 হলে কি হবে, 6 হলে কি হবে, এরকম অসংখ্য ভ্যালুর অসংখ্য জিনিস হতে পারে। শুধু ট্রু অ্যান্ড ফলস দিয়ে আমি সেই জিনিসটাকে বিচার করতে পারি না। ঠিক আছে, সেই সব ক্ষেত্রে যে ট্রু এর ভ্যালু কি হবে, হতে পারে বা কি না হবে, তার উপর যে আমি বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে চাই, তো সেই সব ক্ষেত্রে আমরা সুইচ কেস ইউজ করি। ঠিক আছে, তো এই যে এক্সপ্রেশনটা আমরা যেটা বলছিলাম, ইন কেস অফ সুইচ কেস আমরা এক্সপ্রেশনটাকে বারবার বলতে চাইছিলাম কন্ডিশন, কিন্তু সুইচ কেসের ক্ষেত্রে, ইফ এলস এর ক্ষেত্রে আমরা এটাকে কন্ডিশন বলতে চাইছিলাম, সুইচ কেসের ক্ষেত্রে আমরা এটাকে বলবো কোনো একটা ভ্যালু।
বা মানে কোনো একটা ভ্যালু নেই, এই এক্সপ্রেশন যেটা আমি ইউজ করব তার যে ভ্যালু বা তার যে রেজাল্ট সেটার উপর ডিপেন্ড করে এগুলো হবে, এবং তার রেজাল্টগুলো হচ্ছে এগুলো। যেগুলোকে আমি রেজাল্ট বলছি সেই রেজাল্টগুলো হচ্ছে ঠিক এই জিনিসগুলো, রেজাল্টের ভ্যালুগুলো আমার এর মধ্যে চলে আসে। আমরা এই সুইচ কেসটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। তো এক্সাম্পল কি নেব, ধরা যাক এরকম হলো, আমরা একটা ক্যালেন্ডার লিখলাম, ঠিক আছে। যদি আমরা বলি প্রথম মাসটা কি, তাহলে সেটা প্রিন্ট হওয়ার কথা জানুয়ারি। যদি আমরা বলি দ্বিতীয় মাস কি, তাহলে প্রিন্ট হওয়ার কথা ফেব্রুয়ারি। থার্ড মাস হলে মার্চ, গোয়া। 12th মাস হলে ডিসেম্বর, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা একটা কোডের মাধ্যমে করবো। কীভাবে করবো দেখা যাক। প্রথমে আমরা এটাকে কমেন্ট করে দিই। আমরা একটা নাম্বার তো অলরেডি নিয়েছি স্ক্যানার দিয়ে, তো এখানে আমরা সুইচ কেসগুলো অ্যাপ্লাই করি। সুইচ দিয়ে আমি এক্সপ্রেশন লিখে দিয়েছি। এখানে এক্সপ্রেশনটা আমি বলেছিলাম কোনো কন্ডিশন না, তো দেখে বোঝা যাচ্ছে এটা কোনো কন্ডিশন না। এতে বিভিন্ন রকম ভ্যালু থাকতে পারে, ভ্যালুগুলো আমরা একটা একটা করে লিখি। কেস 1, কেস যদি 1 হয় তাহলে আমরা কি প্রিন্ট করবো, প্রিন্টে জানুয়ারি। এই সেম জিনিসটা আমরা বারবার করতে থাকবো। প্রত্যেকটা হলো ডিসেম্বর। 11 হলে আমরা কি প্রিন্ট করবো, আমরা প্রিন্ট করবো নভেম্বর। আচ্ছা, এখানে আর কোনো ডিফল্ট কেস তো হতে পারে না, কারণ 1 থেকে আমরা সবকটা মাসে দিয়ে দিচ্ছি। তবু আমরা লিখে দেবো একটা ডিফল্ট কেস, কারণ যদি কেউ 12-এর বেশি কোনো সংখ্যা দেয় তাহলে সেক্ষেত্রে এটা প্রিন্ট হবে। ডিফল্ট আমি কি লিখবো, প্রিন্টে ইনভ্যালিড মার্ক। আচ্ছা, এইখানে একটা জিনিস মনে রাখতে হবে। আচ্ছা, প্রথমে এটাকে সেভ করে যে কোডটা আমরা ওখানে লিখেছি সেটা যদি আমরা এখানে সহজ ভাষায় লিখি, সুইচ ইন, এবং কেসের মধ্যে আমরা লিখেছি কেস 1 ইজ ইকুয়াল টু, এখানে আমি জ্যান প্রিন্ট হবে। কেস 2 হলে সেখানে আমার ফেব প্রিন্ট হবে। কেস 3 হলে মার্চ প্রিন্ট হবে। এরপর কি হবে, যখন আমি কোনো ইনপুট দেবো, লেটসে আমি ইনপুট 3, ঠিক আছে। তো 3তে কি হবে, কেস 1 তো না, কেস 2 তো না, কেস 3, তার মানে মার্চ। তাহলে প্রিন্ট হওয়ার কথা শুধু মার্চ, কিন্তু হবেটা কি, মার্চের পরে সবকটা এক্সিকিউট হবে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, সেপ্টেম্বর। দেখুন আমি ওখানে করে দেখাবো কিভাবে হবে জিনিসটা। প্রথমে আমি কম্পাইল করলাম। আচ্ছা, একটা এরর দেখাচ্ছে। এররটা কি, কোথাও একটা ব্র্যাকেট মিসিং আছে। আচ্ছা, সুইচ কেসের ব্র্যাকেট আমরা শুরু করেছিলাম, সেই সুইচ কেসের কার্ডের প্রসেসটা আমরা শেষ করিনি। ওকে, দেন উইল সেভ এগেইন। আমরা কম্পাইল করব, এই এররটা আপাতত ইগনোর করবো, কন্ট্রোল আর। আমি যদি এখন 12 দিই তাহলে দেখুন কি লিখেছে, ডিসেম্বর অ্যান্ড ইনভ্যালিড ভ্যালু, দুটো একসাথে লিখে দিয়েছে। এই জিনিসটা আমি বলতে চাইছিলাম, যদি আমি সবার প্রথমে 1 প্রিন্ট করি তাহলে সবকটা মাস আপনাকে দিয়ে দিই, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ডিসেম্বর ইনভ্যালিড। তার একটা সুনির্দিষ্ট কারণ আছে। এই কারণটা থেকেই আমরা একটা নতুন জিনিস শিখবো, হচ্ছে ব্রেক কন্ডিশন। তো এই যে প্রবলেমটা শুরু হলো, এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা জানবো একটা নতুন কিওয়ার্ডের ব্যাপারে, সেটা হচ্ছে ব্রেক কিওয়ার্ড, ঠিক আছে। ব্রেক কিওয়ার্ড আমরা কি জন্য ইউজ করে থাকি, ব্রেক কিওয়ার্ড ইউজ করে থাকি দুটো জায়গায়। একটা হচ্ছে কোনো লুপ বডি যদি থাকে, এই লুপ বডির ব্যাপারে আমরা পরের ভিডিওতে ডিটেলসে জানবো, বা সুইচ কেসের ক্ষেত্রে, ঠিক আছে। সুইচ কেসের ক্ষেত্রে আমরা ব্রেকের ব্যবহার করে থাকি।
এখন ব্যবহারটা আমরা কিসের জন্য করে থাকি, কোনো একটা ফ্লোকে, মানে যেমন সুইচ কেসের একটা ফ্লো হোক, বা যখন লুপ আমরা শিখবো তখন আমরা যখন লুপের ভেতরে বারবার 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 একটা জিনিস এক্সিকিউট হচ্ছে, তো সেই যে বারবার এক্সিকিউট হওয়া বা সুইচ কেসের মধ্যে এতগুলো জিনিস এক্সিকিউট হওয়ার মধ্যে যদি আমি ফোর্সফুলি জিনিসটাকে টার্মিনেট করতে চাই, তখন আমরা সেখানে ব্রেক ইউজ করি। ঠিক আছে, তো কখন আমরা ব্রেক ইউজ করি, নর্মাল এক্সিকিউশন যেটা হয়, নর্মাল যেটা এক্সিকিউট হয় একটা প্রোগ্রাম, সেটাকে যদি আমি টার্মিনেট করতে চাই, ঠিক আছে, তো সেখানে আমি এই ব্রেক ফাংশনটা ইউজ করে থাকি। ঠিক যেমন এইখানে আমরা সুইচ কেস আছে, সুইচ কেসে আমি এই জিনিসটাকে ব্রেক করতে চাই, তো আমি কি করবো, যেহেতু আমি লিখেছি এর সাথে আমি আরেকটা কিওয়ার্ড জুড়ে দেবো, ব্রেক। ঠিক আছে, তাহলে কি হবে, কেস আমি যদি 1 প্রেস করি তাহলে সেটা জ্যান প্রিন্ট হবে, তারপর ব্রেক কন্ডিশনটা এক্সিকিউট হবে এবং এই যে সুইচের কার্লি ব্রেসেস আছে, কার্লি ব্রেসেস থেকে ডাইরেক্টলি বাইরে চলে আসবে। তো আমরা এখানে এই যে প্রোগ্রামটা লিখেছি সুইচের মধ্যে অসংখ্যবার 1 2 3 4 12 করে, তো প্রত্যেকটা শেষে আমরা একটা করে ব্রেক কন্ডিশন অ্যাড করব, ব্রেক নভেম্বর ডিসেম্বর, এবং বাই ডিফল্ট কেসেও আমরা একটা ব্রেক। এতে কি হবে, এতে ধরুন আমি এখন অপশন প্রেস করলাম 3, তাহলে এখানে মার্চ প্রিন্ট হবে, তারপর ব্রেক হয়ে সোজা এই সুইচ কেসের বাইরে চলে আসবে, ডাইরেক্টলি কোথায় আসবে, কন্ট্রোলটা গেট সুইচে চলে আসবে। তাহলে এই যে আমার কন্ট্রোলটা হচ্ছে, সেই কন্ট্রোলটা আমার ডাইরেক্টলি শিফট করবো গেট সুইচের মধ্যে যাই। দেখা যাক, আমরা এটাকে সেভ করে নেবো, তারপর এটাকে আমরা কম্পাইল করবো, নো এরর, এই এরর, এই ওয়ার্নিংটাকে আমরা এখন যদি করবো অ্যান্ড আর এখানে আমরা যদি এখন 5 দিই, তার মানে মে প্রিন্ট হওয়ার কথা, শুধুমাত্র মে প্রিন্ট হচ্ছে। যদি আমি ব্রেক না দিতাম তাহলে মে জুন জুলাই আগস্ট সবকটা একসাথে প্রিন্ট হবে। সো দিস ইজ দ্য ডিফারেন্স ব্রেক ইউজ করা আর ব্রেক না ইউজ করা। আশা করি বুঝতে পেরেছি। আমরা একটা রিভিজিট করি। তো আজকে আমরা জানছি যে কন্ট্রোল মেকানিজম। তো আজকে আমরা এই ভিডিওতে কন্ট্রোল মেকানিজমের ব্যাপারে আলোচনা করেছি, যেখানে আমরা জেনেছি 4 প্রকার কন্ট্রোল মেকানিজম হয় ইন সি ল্যাঙ্গুয়েজ। প্রথমটা হচ্ছে ডিসিশন কন্ট্রোল মেকানিজম, ইটারেটিভ কন্ট্রোল, সুইচ কেস কন্ট্রোল আর গোটু কন্ট্রোল, যার মধ্যে আজকে আমরা ডিসিশন কন্ট্রোল আর সুইচ কেসের কন্ট্রোলের মধ্যে জেনেছি। ডিসিশন কন্ট্রোলটা হচ্ছে কি, কোনো একটা কন্ডিশন আমাদের কাছে আসবে, সেই কন্ডিশনটা মানে সেই শর্তটা যাচাই করবো আমরা যে সত্য না মিথ্যা, তার উপর সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ এক্সিকিউট করবো। তো ইফ কন্ডিশন দিয়ে, ইফ দিয়ে আমরা সেই কন্ডিশনটা যাচাই করবো। এটার এক্সপ্রেশন হচ্ছে ইফ এক্সপ্রেশন আর ইনস্ট্রাকশন ওয়ান। এখানে এক্সপ্রেশন হচ্ছে কন্ডিশন হিসেবে কাজ করে। এছাড়া আমাদের আরো দুটো জিনিস, সেটা হচ্ছে ইফ এলস। ইফ এলসে কি হয়েছে, ইফ এলস, ইফ দিয়ে এক্সপ্রেশন একটা দিয়েছি, সেখানে মধ্যে ইনস্ট্রাকশন যদি এলস হয়, মানে সেটা যদি না হয়, মানে আমি যে কন্ডিশনটা দিয়েছি সেই কন্ডিশনটা যদি স্যাটিসফাই না করে, তাহলে আমরা এলস কন্ডিশনের মধ্যে দিয়ে যাবো এবং সেটা এক্সিকিউট করবো। এখানে ট্রু ফলসের ব্যাপারে কাজ করে। এবং সেম আমরা কন্ডিশনাল অপারেটর জেনেছি, এক্সপ্রেশন যেটা ট্রু হলে কি হবে, প্রথমে এক্সপ্রেশন দেবো, তারপর কোশ্চেন মার্ক দিয়ে ট্রু এক্সপ্রেশন, ট্রু ইনস্ট্রাকশন দেবো, যে এক্সপ্রেশনটা যেটা আমি দিয়েছি, সেই কন্ডিশনটা দিয়েছি, সেই কন্ডিশনটা ট্রু হলে কি করবো, আর তারপরে আমরা কোলন দিয়ে ফলসের স্টেটমেন্টটাও লিখবো, যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে আমরা কি। তো ওই ইফ এলস বা ইফ কন্ডিশন বা কন্ডিশনাল অপারেটর দিয়ে আমরা সবসময় ট্রু বা ফলস এর মধ্যেই কাজ করতে পারি। তো এই ট্রু আর ফলস ছাড়া যদি আমরা বিভিন্ন ভ্যালুর উপরে কাজ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা সুইচ কেসেটা জেনেছি। সুইচ কেসে কি করেছি, সুইচ কেসে আমরা প্রথমে এক্সপ্রেশন দিয়েছি, যেটা রেজাল্ট বা ভ্যালু আমরা বের করবো, সেই ভ্যালুটার উপর বিভিন্ন রকম কেস সৃষ্টি করবো, বিভিন্ন রকম কেস আমরা দিয়ে তার এক্সপ্রেশনগুলো করবো। যেমন আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখলাম, যেমন মাল্টিপল করে। এবং সুইচ কেসের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা কেস এক্সিকিউট হয়ে যাওয়ার পর, মানে প্রত্যেকটা কেসের মধ্যে যে কোড পার্টটা আমি লিখছি, মানে যে ইনস্ট্রাকশন পার্টটা, সেই পার্টটা লিখে ফেলার পর আমাদের এখানে ম্যান্ডেটরি একটা ব্রেক কন্ডিশন লাগাতে হবে, আদারওয়াইজ প্রত্যেকটা কেস একটা পর একটা এক্সিকিউট করতে শুরু করে দেবে যদি আমি এখানে ব্রেক কন্ডিশন না লাগাই। তো এই হলো আমাদের টোটাল কন্ট্রোল মেকানিজমের ব্যাপারে। তো কন্ট্রোল মেকানিজম অ্যাকচুয়ালি আমরা শিখছি কেন, তার কারণ হচ্ছে যেটা সবার প্রথমে আমরা আলোচনা করেছিলাম, যে যখন আমরা একটা কোনো কোড লিখছি তখন লাইন বাই লাইন এক্সিকিউট, প্রত্যেকটা ইনস্ট্রাকশন একটা পর একটা এক্সিকিউট হয়। তার কারণ হচ্ছে প্রসেসর ওই ইনস্ট্রাকশনগুলো একটা একটা করে নেয় এবং এক্সিকিউট করে। এবং সেই লাইন বাই লাইনটাকে এক্সিকিউটটাকে কন্ট্রোল করার জন্য, ধরুন আমি লাইন বাই লাইন এক্সিকিউট করতে চাইছি, আমি স্কিপ করতে চাইছি, বা কোনো একটা পার্টিকুলার কন্ডিশন অ্যাড করতে চাইছি, কোনো একটা জিনিসকে পার্টিকুলার কন্ডিশন হলে তবে আমি সেটা এক্সিকিউট করতে চাইছি, কখনো কখনো কোনো একটা পার্টিকুলার কোড পিসকে আমরা বারবার রান করাতে চাইছি। তো এই সব জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্য আমরা কন্ট্রোল মেকানিজমটা শিখছি। সো
দিস ইজ অল অ্যাবাউট দ্য কন্ট্রোল মেকানিজম, এবং তার মধ্যে আমরা আজকে জেনে নিয়েছি ডিসিশন কন্ট্রোল এবং সুইচ কেস কন্ট্রোলের ব্যাপারে। পরের ভিডিওতে আমরা আলোচনা করবো ইটারেটিভ কন্ট্রোলের ব্যাপারে। সো এই ভিডিওতে এতটুকুই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।